আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে পূর্ণমান থাকবে 40 এবং এর জন্য তোমার সময় হবে 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্টে বাংলা, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্কের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমরা একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কী কী রয়েছে এবং সেখান থেকে কী টাইপের প্রশ্ন আসতে চলেছে। তাহলে তোমরা মন দিয়ে দেখে নাও যে কী কী টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে। সিলেবাসে এটা থাকছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অল অ্যাবাউট এ ডগ, অটাম, এ ডে ইন দ্য জু, অল সামার ইন এ ডে, আনসিন, রাইটিং স্কিল, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এই নিয়ে তোমাদের 40 নম্বর থাকবে। তার মধ্যে তোমাদের মার্কস যে ডিস্ট্রিবিউশন সেটা কেমন করে হবে দেখে নাও। তোমাদের প্রোজ যেটা থাকছে সেখান থেকে এমসিকিউ থাকছে 2টো, এসএকিউ থাকছে 2টো, 2 মার্কসের থাকছে 1টা এবং টোটাল থাকছে 6। পোয়েট্রি তোমাদের এমসিকিউ 2টো, এসএকিউ 2টো, 2 মার্কসের থাকছে না, টোটাল থাকছে 4। আনসিনে তোমাদের এমসিকিউ 4টে, এসএকিউ 4টে, 2 নম্বরের তোমাদের 1টা এবং টোটাল থাকছে 10। এছাড়াও রাইটিং স্কিল একটা 10 নম্বরে থাকছে এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতেও তোমাদের 10 থাকছে। তো এইভাবে কিন্তু তোমাদের মোট থাকছে 40, অর্থাৎ তোমাদের এমসিকিউ 8টা, এসএকিউ 8টা এবং 2 নম্বরের কিন্তু 2টো কোশ্চেন থাকছে এবং এখানে দুটো 10 নম্বরের হচ্ছে 40। তো এবার দেখো প্রথমেই তোমার যে সিনটা এখানে করানো হয়েছে সেকশন এতে, তো এইটা হচ্ছে তোমাদের যে এটা ফার্স্ট যে চ্যাপ্টার দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এখান থেকে তোমাদের করানো হয়েছে। তো দেখে নাও তোমাদের টেক্সট কী আছে। যদিও তোমরা এটা ভালো করে পড়েছো, আমি তবুও তোমাদেরকে এর মানেটা বুঝিয়ে দিচ্ছি। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার, অর্থাৎ ভোলা দাদু সম্পর্কিত বাবার বলা আর একটি মজার ঘটনা আমি মনে করতে পারি। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, সেটি ছিল একটি বর্ষা ভেজা বিকেল। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. প্রচণ্ড উত্তেজিত হয়ে ভোলা দাদু আমার বাবা ও তার বন্ধুদের বলেছিলেন যে তিনি একজন জলদস্যু দেখতে পেয়েছেন। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. তারা আমাদের গ্রামের কাছে সমুদ্র তীরে কোনো একটা বালির স্তূপের নিচে বিশাল একটা বাক্স পুঁতে রাখছিল। At once father and his friends started looking for the hidden treasure. অর্থাৎ সঙ্গে সঙ্গে বাবা ও তার বন্ধুরা গুপ্তধনের খোঁজে নেমে পড়েছিলেন। ইভিনিং পাস্ট অন টু নাইট, অর্থাৎ সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছিল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, অর্থাৎ মেঘের মধ্যে থেকে চাঁদের আলো আসছিল। এ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলিং, অর্থাৎ এক দঙ্গল শেয়াল হুক্কা হওয়া ডাক দিচ্ছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, অর্থাৎ মধ্যরাত পেরিয়ে গিয়েছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। এমন সময় ভোলা দাদু কবুল করলেন যে গুপ্তধন আদতে নেই। It was all a dream which he had during his midday nap. সবটাই দুপুরে ঘুমের ঘোরে দেখা একটি স্বপ্ন মাত্র। Once Bhola Grandpa had a great adventure in the Sundarbans. একবার সুন্দরবনে ভোলা দাদু ভয়ঙ্কর এক দুঃসাহসিক কাজ করে বসেছিলেন। In those days, Royal Bengal tiger freely roamed the dense jungle of the Sundarban. সেই সময়ে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বা বাংলার রাজকীয় বাঘেরা অবাধে ঘুরে বেড়াতো। পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, লোকেরা চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করতে একসঙ্গে বের হতো, বিশেষ পার্টিকুলারলি আফটার সানডাউন, অর্থাৎ বিশেষ করে সূর্য ডোবার পর। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, এক সন্ধ্যা ভোলা দাদু সাপ্তাহিক হাট থেকে ফিরছিলেন।
Suddenly, at a distance of about 5 yards behind him, he heard the growl of a Royal Bengal tiger. হঠাৎই তার 5 গজ পেছনে তিনি এক রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পান। ভোলা গ্র্যান্ডপা turned and found the bright gaze of the tiger on his face. অর্থাৎ ভোলা দাদু পেছনে ঘুরে দেখেন তার মুখের সামনে বাঘের চকচকে চোখ। তারপর দেখো কি আছে, ভোলা গ্র্যান্ডপা instantly climbed up a nearby banyan tree. ভোলা দাদু সঙ্গে সঙ্গে কাছের একটি বট গাছে উঠে পড়েন। The tiger roared and circled the tree about 100 times. বাঘটি গর্জন করতে করতে প্রায় 100 বার গাছটিকে প্রদক্ষিণ করলো। Then it settled down under a bush without taking its eye off him. তারপর ভোলা দাদুর উপর থেকে নজর না সরিয়ে একটা ঝোপের নিচে গেড়ে বসলো। With nightfall, the forest grew dark and silent. রাত নামার সঙ্গে সঙ্গে জঙ্গলে আধার নামলো আর নৈশব্দ ঘনিয়ে এলো। ভোলা গ্র্যান্ডপা could hear the tiger beating its tail on the dry leaves. ভোলা দাদু শুকনো পাতার উপর বাঘের লেজ আঁচড়ানোর শব্দ শুনতে পাচ্ছিলেন। আওয়ার পাস্ট, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা কেটে গেল। এইটা নিয়েই তোমাদেরকে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। প্রথমে এটা বলেছে রাইট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, এনি টু, যে কোনো দুটো করতে বলেছে। ভোলা গ্র্যান্ডপা হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, তো কোথায় দেখেছিল? অ্যাট দ্য সিসোর নাকি ইন দ্য ফরেস্ট, অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক, ইন হিজ মিড ডে ন্যাপ। তো এটা তার দুপুরের স্বপ্নে দেখেছিল। তো উত্তর লিখবে ভোলা গ্র্যান্ডপা হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস ইন হিজ মিড ডে ন্যাপ, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা বা ভোলা দাদু এটা কখন দেখেছিল? তার দুপুরের স্বপ্নে দেখেছিল। আফটার সানসেট পিপল ইউজ টু গো আউট অফ ডোর ইন গ্রুপস বিকজ অফ, সূর্য অস্ত যাওয়ার পরে মানুষেরা একসঙ্গে গ্রুপে কেন বেড়ায়? রবার, স্নেকস, রয়্যাল বেঙ্গল টাইগার্স নাকি পাইরেটসের জন্য? উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। তোমরা এটা পূর্ণবাক্যে যেমন করে লিখেছি তেমন করে লিখে দেবে। অন সিইং দ্য টাইগার ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ দ্য, বাঘকে দেখেই ভোলা গ্র্যান্ডপা কোথায় উঠেছিল? নিমটি নাকি ব্যানিয়ান ট্রি নাকি ম্যাঙ্গো ট্রি নাকি ব্যানানা ট্রি? উত্তর হবে ব্যানিয়ান ট্রি। এবার দেখো অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। যে কোনো তোমার দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। হোয়াট ওয়ার দ্য পাইরেটস ডুইং হোয়েন ভোলা গ্র্যান্ডপা ওয়াজ স দেম? যখন ভোলা গ্র্যান্ডপা তাকে দেখেছিল তখন পাইরেটসটা কী করছিল? তার উত্তর তোমরা লিখবে দ্য পাইরেটস ওয়ার বিউরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই দেয়ার ভিলেজ হোয়েন ভোলা গ্র্যান্ডপা স দেম। তারা একটা বড় বাক্স সেখানে পুঁতছিল। বি নম্বর দেখো, হোয়াই ডিড পিপল মুভ ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার শাটডাউন? কেন মানুষেরা সূর্য অস্ত যাওয়ার পরে একসঙ্গে গ্রুপে বেড়ায়? উত্তর লিখবে ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার freely roamed the dense forest of the Sundarban. For that, people moved in groups, particularly after shutdown. তারপর দেখো 2 নম্বর, read the stanza carefully and answer the question. এটা তোমাদের লেসন 3 অটাম থেকে নেওয়া হয়েছে, তো দেখে নাও। I love the fitful gust that shakes the casement all day, and from the mossy elm tree takes the faded leaves away, trailing them by the window pane with 1,000 others down the lane. তো এর বঙ্গানুবাদটা তোমরা দেখে নাও, বঙ্গানুবাদটা লিখে দিয়েছি আর পড়ছি না, একবার ভালো করে তোমরা দেখে নাও। তোমরা এটা আশা করি পড়েছো সকলে। এবার দেখো বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। দ্য পোয়েম অটাম ইজ এ কাইন্ড অফ, এটা কোন টাইপের পোয়েম? এটা হচ্ছে একটা ন্যাচার পোয়েম। 2 নম্বর, দ্য পোয়েম অটাম ডিসক্রাইব দ্য বিউটি অফ, এটা হবে এ কান্ট্রি সাইড। বি নম্বর, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। হোয়াট ডু দ্য ফেডেড লিভস আলটিমেটলি লাই? উত্তর হবে দ্য ফেডেড লিভস আলটিমেটলি লাই ডাউন দ্য লেন। 2 নম্বর দেখো, হোয়াট ডিড দ্য ফিটফুল গাস্ট টেকস অ্যাওয়ে? উত্তর হবে দ্য ফিটফুল গাস্ট টুক অ্যাওয়ে দ্য ফেডেড লিভস ফ্রম দ্য এলম ট্রি। এবার দেখো রিডিং কম্প্রিহেনশন, একটা আনসিন তোমাদের এখানে দেওয়া হয়েছে, সেই আনসিনটা আমি একবার পড়ে নেবো, তার মানেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখে নাও আগে কি বলেছে। ওয়ান্স আপন এ টাইম এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি ওয়ার গুড ফ্রেন্ডস, মানে এক সময় একটা কুকুর আর একটা গাধা ছিল খুব ভালো বন্ধু। ওয়ান ডে দে ওয়ার ট্রাভেলিং টুগেদার,
একদিন ওরা একসাথে ঘুরছিল। দেয়ার ওয়াজ এ বাস্কেট অন দ্য ডাঙ্কিজ ব্যাক অ্যান্ড দ্য বাস্কেট ওয়াজ ফুল অফ টেস্টি ব্রেড। অর্থাৎ গাধার পিঠে একটি ঝুড়ি ছিল এবং ঝুড়িটি সুস্বাদু রুটিতে ভরা ছিল। ওয়াকিং এ লং ডিস্টেন্স বোথ অফ দেম বিকেম ভেরি টায়ার্ড অ্যান্ড হাংরি। অনেক দূর হেঁটে দুজনে খুব ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ল। দ্য ডাঙ্কি এনজয়েড ইটিং গ্রাস অন দ্য রোড সাইড। অর্থাৎ গাধা রাস্তার ধারে ঘাস খেয়ে আনন্দ পেল। বাট দ্য ডগ কুড নট ডু দ্যাট। অর্থাৎ কুকুরটি তা করতে পারেনি। সো দ্য ডগ রিপিটেডলি রিকোয়েস্টেড দ্য ডাঙ্কি, আই অ্যাম ভেরি হাংরি অ্যান্ড আই ক্যান নট ইট গ্রাস। মানে আমি খুব ক্ষুধার্ত এবং আমি ঘাস খেতে পারি না। সো প্লিজ গিভ মি এ পিস অফ ব্রেড। মানে তাই দয়া করে আমাকে এক টুকরো রুটি দাও। ইফ ইউ ডু নট গিভ ইট মি আই উইল ডাই। তুমি যদি আমাকে না দাও আমি মারা যাব। বাট দ্য ডাঙ্কি ওয়াজ ভেরি ক্রুয়েল। কিন্তু গাধা ছিল খুব নিষ্ঠুর। সো হি সেড, সুতরাং সে বলল, ইট ইজ ইম্পসিবল ফর মি টু গিভ ইউ ব্রেড। অর্থাৎ তোমাকে রুটি দেওয়া আমার পক্ষে অসম্ভব। অন হিয়ারিং দিস দ্য ডগ ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ওয়েন্ট অ্যাসাইড। এটা শুনে কুকুর হতাশ হয়ে গেল এবং সেখান থেকে সরে গেল। অ্যাট দ্যাট মোমেন্ট দেয়ার কেম এ ফেরোসাস উলফ। অর্থাৎ এমন সময় একটি হিংস্র নেকড়ে সেখানে এলো। ইট ওয়াজ অ্যাবাউট টু অ্যাটাক দ্য ডাঙ্কি। এটা একটা সময় গাধাকে আক্রমণ করতে যাচ্ছিল। সো বিং অ্যাফ্রেড দ্য ডাঙ্কি দ্যাট ওয়াজ ভেরি হার্টলেস নাও রিকোয়েস্টেড দ্য ডগ টু স্ট্যান্ড বাই হিম। অর্থাৎ ভয় পেয়ে যে গাধাটি খুব হৃদয়হীন ছিল সে এখন কুকুরটিকে তার পাশে দাঁড়াতে অনুরোধ করছিল। বাট দ্য ডগ রিফিউজ টু সেভ হিম ফ্রম দ্য উলফ। কিন্তু কুকুরটি নেকড়ের হাত থেকে তাকে বাঁচাতে অস্বীকার করলো। অ্যাট লাস্ট দ্য উলফ কিল দ্য ডাঙ্কি। সবশেষে সেই নেকড়ে বাঘটি গাধাটিকে মেরে ফেললো। তো এর বঙ্গানুবাদটা এখানে লেখা আছে, তোমরা একবার দেখে নিতে পারো, আমি যদিও তোমাদেরকে বললাম। এবার দেখো বলেছে, টিক দ্য কারেক্ট ওয়ান ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। দ্য বাস্কেট অন দ্য ডাঙ্কিজ ব্যাক ওয়াজ ফুল অফ। কীতে ভরা ছিল সেই বাস্কেটটা? সেটা হচ্ছে ব্রেডে ভরা ছিল। তো সঠিক উত্তর হবে বি, ব্রেড। তারপরে দেখো, দ্য ডাঙ্কি এনজয় টু ইট গ্রাস ফ্রম। কোথা থেকে? এটা হচ্ছে রোড সাইড থেকে। তারপরে দেখো এখানে দেখো যেটা আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। মানে সত্য হলে টি লিখবো এবং মিথ্যা হলে এফ লিখবো। সাপ্লাই রিলেভেন্ট সাপোর্টিং সেন্টেন্স, তোমাদেরকে কিন্তু সাপোর্টিং সেন্টেন্সও লিখতে হবে। দ্য ডাঙ্কি ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড। অর্থাৎ গাধাটি খুব দয়ালু ছিল, এটা একদম মিথ্যা, তার জন্য এফ লিখবো। ফলস সাপোর্টিং সেন্টেন্স, বাট দ্য ডাঙ্কি ওয়াজ ভেরি ক্রুয়েল। 2 নম্বর দেখো, দ্য উলফ কিল দ্য ডগ, এটা একদম ফলস সাপোর্টিং সেন্টেন্স। অ্যাট লাস্ট দ্য উলফ কিল দ্য ডাঙ্কি, অর্থাৎ গাধাকে কিন্তু মেরে ফেলেছিল। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন অ্যাবাউট 25 ওয়ার্ডস। যে কোনো একটা লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। হাউ ডিড দ্য ডগ অ্যান্ড দ্য ডাঙ্কি বিকাম টায়ার্ড। কী করে কুকুর এবং গাধাটি ক্লান্ত হয়ে পড়ল? উত্তর লিখবে, ফর ওয়াকিং এ লং ডিস্টেন্স দ্য ডগ অ্যান্ড দ্য ডাঙ্কি বিকাম টায়ার্ড। 2 নম্বর দেখো, হোয়াট ওয়াজ দ্য ডাঙ্কি ক্যারিং, অর্থাৎ গাধাটি কী বহন করছিল? হোয়াট ডিড দ্য ডাঙ্কি রিকোয়েস্ট অন সিইং দ্য উলফ। উত্তর লিখবে, দ্য ডাঙ্কি ওয়াজ ক্যারিং এ বাস্কেট উইথ টেস্টি ব্রেড। তারপরে সেকেন্ড পার্টে লিখবে, অন সিইং দ্য উলফ দ্য ডাঙ্কি রিকোয়েস্টেড ডগ টু স্ট্যান্ড বাই হিম। তার পাশে এসে দাঁড়াতে বলেছিল। এবার দেখো চলে আসছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে হবে। নাও ড্যাশ রেঞ্জ আর ওভার, ইউ আর ফ্রি ড্যাশ হিট অলসো। উত্তর লিখবে, নাও দ্য রেঞ্জ আর ওভার। নাও দ্য রেঞ্জ দা হবে এখানে। ইউ আর ফ্রি ফ্রম হিট অলসো। টিক দ্য কারেক্ট ফর্ম অফ দ্য টেন্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। প্রতিটি প্রশ্নের মান আছে 1। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ সিটিজেন ইজ সিম্পলি টু বি এ গুড ম্যান। এটা সিম্পল প্রেজেন্ট, তো সিম্পল প্রেজেন্ট আমরা টিক দেবো। তারপরে দেখো, সামওয়ান হ্যাড স্টোলেন মাই ওয়াচ। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট আমরা টিক দেবো। এবার দেখো পরেরটা, ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রতিটি প্রশ্নের মান আছে 1। হ্যাজ ইট এভার বিন ট্রাইড বাই দেম, চেঞ্জ দ্য ভয়েস। উত্তর হবে, হ্যাভ দে এভার ট্রাইড ইট। বি নম্বর দেখো, ক্লাইম্ব আপ লিটল বয়, সেড দ্য ট্রি, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে হবে। দ্য ট্রি আর্জ দ্য লিটল বয় টু ক্লাইম্ব আপ। সি নম্বর দেখো, দে ওয়েন্ট টু দিল্লি টু অ্যাটেন্ড দ্য ফাংশন। এটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। দে ওয়েন্ট টু দিল্লি অ্যাজ দে ওয়ান্টেড টু অ্যাটেন্ড দ্য ফাংশন।
ডি নম্বর দেখো আই অ্যাকসেপ্ট ইউর অফার, ইউজ অ্যাকসেপ্টেবল এটা দিয়ে করতে হবে, উত্তর লিখবে ইউর অফার ইজ অ্যাকসেপ্টেবল টু মি। তারপর দেখো ই নম্বর শঙ্কর ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট হি ডাজ নট নিড এনি অ্যাডভাইস, ইউজ টু ইউজ করতে হবে, শঙ্কর ইজ টু ইন্টেলিজেন্ট টু নিড এনি অ্যাডভাইস। তারপর এফ দেখো তুহিন ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ইউজ কম্পারেটিভ ডিগ্রি অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যান্ড রিরাইট। উত্তর লিখবে, বানানটা ভুল হয়েছে ঠিক করে নিও, উত্তর লিখবে তুহিন ইজ দ্য বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে, এবার দেখো বলেছে রাইটিং স্কিল, রাইট এনি ওয়ান অফ দ্য ফলোয়িংস, প্রতিটি প্রশ্নের মান আছে 10, রাইট লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস টু ইউর ফ্রেন্ডস টেলিং হিম অর হার টু বি কম্প্যাশনেট টু অ্যানিমেলস। ঠিক আছে, তো এই সম্বন্ধে তোমাদের 100 ওয়ার্ডের একটা লেটার লিখতে হবে। এছাড়া যেটা আছে স্টাডি দ্য ফলোয়িং ফ্লো চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, স্কুল ম্যাগাজিন কীভাবে তৈরি হয় এটা ফ্লো চার্টের মাধ্যমে লিখতে হবে। তো দেখো বিভিন্ন ফ্লো চার্টে কী আছে পয়েন্ট, ফরমেশন অফ এ ম্যাগাজিন কমিটি, ইনভাইটেশন অফ আর্টিকেলস ফ্রম স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, সাবমিশন অফ আর্টিকেলস, এডিটিং, সিলেকশন অফ বেস্ট রাইটিংস, সেন্ডিং টু দ্য প্রেস, প্রিন্টিং অ্যান্ড বাইন্ডিং, ডেলিভারি অফ ম্যাগাজিনস টু স্কুল ডিস্ট্রিবিউশন। তো এটার উত্তর তোমরা কি লিখবে তো একবার দেখে নাও, আমি তোমাদেরকে এর মানেটা বলে দিচ্ছি। এ স্কুল ম্যাগাজিন ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ স্কুল, অর্থাৎ স্কুল ম্যাগাজিন স্কুলের একটি অপরিহার্য অংশ। ফার্স্ট অফ অল, সর্বপ্রথমে এ ম্যাগাজিন কমিটি ইজ ফর্মড, একটি ম্যাগাজিন পত্রিকা কমিটি গঠন করা হয়। দেন এ নোটিস ইজ পুট আপ ইনভাইটিং স্টুডেন্টস অ্যান্ড টিচার্স টু সাবমিট দেয়ার কন্ট্রিবিউশন, তারপরে ছাত্র এবং শিক্ষকদের তাদের অবদান জমা দেওয়ার জন্য আবেদন জানিয়ে একটি নোটিশ করা হয়। আফটার দ্যাট ম্যানুস্ক্রিপ্টস কন্টেনিং ভেরিয়াস আর্টিকেলস অন পোয়েমস, স্টোরিজ, এসেস, লিটারেচার এসেট্রা আর কালেক্টেড ফ্রম দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, তারপরে শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে কবিতা, গল্প, প্রবন্ধ, সাহিত্য প্রভৃতি বিভিন্ন প্রবন্ধ সমন্বিত যে পাণ্ডুলিপি সেটা সংগ্রহ করা হয়। Then they are thoroughly screened and if necessary addition, alteration and omissions are done, তারপর তাদের পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয় এবং প্রয়োজনে সংযোজন, পরিবর্তন এবং বাদ দেওয়া হয়। After that they arranged manuscript are sent to the press for printing, এরপরে সাজানো পাণ্ডুলিপি ছাপার জন্য প্রেসে পাঠানো হয়। The magazines are printed in the form of a book and bound, অর্থাৎ পত্রিকাগুলি মুদ্রিত আকারে মুদ্রিত হয় এবং সেগুলি বাঁধানো হয়। ফাইনালি দ্য ম্যাগাজিনস আর ডেলিভার্ড টু স্কুল অ্যান্ড ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড আদার ইন দ্য স্কুল, সবশেষে ম্যাগাজিনগুলি স্কুলে পৌঁছে দেওয়া হয় এবং স্কুলের ছাত্র, শিক্ষক এবং অন্যান্যদের মধ্যে বিতরণ করা হয়। তো এটাই হচ্ছে তোমাদের এখানে দেখো একটা ম্যাগাজিন কী করে ফর্ম হয় সেটা সম্বন্ধে তোমাদের দেওয়া হলো। তো এর সাথে সাথে তোমাদের নবম শ্রেণীর সমস্ত সাবজেক্টের সাজেশান, প্রশ্ন এবং উত্তর কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমাদের যে এই সেম টু সেম প্রশ্ন আসবে তার কোনো মানে নেই, তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে। তোমরা তোমাদের সিলেবাসটা খুঁটিয়ে করো এবং এই প্রশ্নের টাইপগুলো প্র্যাকটিস করো, আশা করি তোমাদের পরীক্ষায় কিন্তু 100% সাফল্য নিশ্চিত। তো এরপরে তোমাদের সকল সাবজেক্ট একসঙ্গে মিলে একটি অল সাবজেক্ট ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। তোমরা কি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে হ্যাঁ স্যার আমাদের অল সাবজেক্টের একটা ভিডিও আনুন। যেই ভিডিওর মধ্যে একসঙ্গে সবকটা সাবজেক্ট একটা ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো আর পরীক্ষা আসতে কিন্তু বেশি সময় নেই, আর মাত্র 1 মাস সময় আছে। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, ভালো করে বইটা খুঁটিয়ে পড়ো, আশা করি তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা যারা এই চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করো। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।